হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফাঁকা বন্ধ ক্লাসরুমে পাশাপাশি অবস্থান করছে মেঘ আর আদ্রিয়ান। এক হাত দিয়ে শাড়ির নিচের কুঁচির অংশ ধরে তার সম্মুখে দাঁড়ান পুরুষের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মেঘ। মূলত আদ্রিয়ানের সাহায্য করার কথা শুনে বেশ অবাক হয়েছে। মেঘ আদ্রিয়ানকে প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার, আপনি কি করে সাহায্য করবেন আমাকে? আপনি কি শাড়ি পরাতে পারেন? মেঘের কথা শুনে আদ্রিয়ান সম্মতিসূচক মাথা নাড়িয়ে উত্তর প্রদান করে, আমি শাড়ি পরাতে পারি। এর আগেও বহুবার শাড়ি পরিয়েছি। শাড়ি পরানোর কথা শুনে চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকায় মেঘ। আদ্রিয়ানের কথার মানে তার বোধগম্য হয়নি। পুরুষ মানুষ হয়ে শাড়ি পরান জানে কি করে? আর এর আগেও অন্য কোনো নারীকে শাড়ি পরিয়ে দিয়েছে আদ্রিয়ান। আমেরিকার মানুষ সাধারণ শাড়ি পরে না। তবে কি তার প্রিয় ছাত্রী জিয়ারকে শাড়ি পরিয়ে দিয়েছে আদ্রিয়ান? মেঘের কপালে কুঁচকে থাকা ভ্রু অধিক কুঁচকায় আর সন্দিহান দৃষ্টি নিয়ে দ্রুততার সহিত প্রশ্ন করে ওঠে, আপনি এর আগে কতজন নারীকে শাড়ি পরিয়ে দিয়েছেন আদ্রিয়ান স্যার? হঠাৎ মেঘের চোখে মুখে রাগ, হিংসা আর সন্দেহ দেখে আদ্রিয়ান অবাক হয়। এর আগে বহুবার সে শাড়ি পরিয়ে দিয়েছে, কিন্তু তা অন্য কোনো নারীকে নয়, বরং তার আপন বোন সৃষ্টিকে। ছোটবেলা থেকে শাড়ি পরা সৃষ্টির ভীষণ প্রিয় শখ ছিল। বাঙালি নারীর শাড়ি মানে হলো আবেগ আর শখ, কিন্তু সৃষ্টির ছিল অভ্যাস। সৃষ্টির রুমের আলমারি জুড়ে থ্রি পিস, জামা বা অন্যান্য পোশাকসজ্জার দেখা না মিললেও শাড়ি সবসময় পাওয়া যেত। শার্লিন বেগমের কাছে প্রায়ই শাড়ি পরার দায়না ধরত সৃষ্টি। সৃষ্টির জেদের কাছে বাধ্য হয়ে তাকে শাড়ি পরিয়ে দিত শার্লিন বেগম। কিন্তু সৃষ্টির বয়স তখন কম থাকায় শাড়ি পরার পর সামলে রাখতে পারত না। তাই প্রায়ই আদ্রিয়ানের কাছে এসে ঠোঁট উল্টো বাচ্চা মুখশ্রী নিয়ে আবদার করত তার শাড়ির কুচি বা আঁচল ঠিক করার জন্য। আদ্রিয়ান তখন ডক্টরি পড়াশোনা নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকত, কিন্তু একমাত্র ছোট বোনের আবদার পূরণ করার জন্য সে ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছিল। যদিও এখন দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, এর মধ্যে আর কাউকে শাড়ি পরিয়ে দেয়নি আদ্রিয়ান, কিন্তু আদ্রিয়ানের স্মৃতিশক্তি বেশ প্রখর। এখন সে শাড়ি পরানোর নিয়ম ভুলে যায়নি। শাড়ির কুচি সে ঠিক করতে পারবে, বেশি অসুবিধে হবে না। কিন্তু অতীতের স্মৃতির কথা মনে পড়ে আদ্রিয়ানের মুখশ্রী ফ্যাকাশে হয়ে যায়। বাংলাদেশে থাকতে তার জীবন কত সুন্দর ছিল। বোনের সাথে খুনসুটি, মায়ের আদর আর বাবার রাগী কণ্ঠে আদুরে শাসন। চাচা চাচির সাথে কত সুন্দর বন্ডিং ছিল তার। কিন্তু ধীরে ধীরে তার জীবন থেকে সব হারিয়ে গেল। এই ডক্টরি পড়াশোনার জন্য আমেরিকায় আসার স্বপ্নে তার পরিবার থেকে তাকে দূরে সরিয়ে দিল। দীর্ঘ 9 বছর কত দ্রুত তার জীবন থেকে চলে গেল। অতীতের স্মৃতির মধ্যে ডুবে থাকা আদ্রিয়ানের মুখশ্রীর দিকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে তাকায় মেঘ। তার মুখের আদলে প্রথমে হাসির ঝলক দেখা যায়, কিন্তু এরপর আবার কষ্টের ছাপ ফুটে ওঠে। আদ্রিয়ানের মুখ থেকে তার মনের অস্থিরতা বুঝতে অক্ষম হয় মেঘ। বেশ দীর্ঘ সময় আদ্রিয়ানকে চুপচাপ থাকতে দেখে বিরক্তি হয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, কি হয়েছে আপনার? কোথায় হারিয়ে গেলেন আপনি? কথা বলছেন না কেন? বিরক্তি মাখা কণ্ঠে মেঘের ডাক শুনে আদ্রিয়ানের ঘোর কাটল। অতীতের স্মৃতি থেকে বাস্তবতায় ফিরল সে। বহু সময় আগে করা মেঘের প্রশ্নের উত্তর প্রদান করল। মেঘ, আমার বোন সৃষ্টি শাড়ি পরার ভীষণ প্রিয় ছিল। ছোটবেলায় প্রায়ই আমার কাছে শাড়ি পরার বায়না ধরত। তখন ইউটিউবের ভিডিও দেখে শিখেছিলাম আমি শাড়ি পরাতে পারি। তুমি চাইলে শাড়ির কুচি ঠিক করে দিতে পারি আমি। সৃষ্টির কথা শুনে মেঘ চুপ হয়ে যায়। সৃষ্টির শাড়ি পছন্দ তা মেঘ জানে, কারণ তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। স্কুল, কলেজ বা বিভিন্ন অনুষ্ঠানে মেঘ প্রায়ই সৃষ্টির আলমারি থেকে শাড়ি নিয়ে পরত। কিন্তু আদ্রিয়ান সৃষ্টিকে শাড়ি পরিয়ে দিত এই কথা মেঘ জানত না। অবশ্য মেঘের জানার কথাও না, কারণ তালুকদার বাড়িতে প্রবেশ করার প্রথম দিন আদ্রিয়ান আমেরিকায় চলে যায়। এরপর দীর্ঘ 9 বছর। এখন আর অতীত মনে করতে চায় না মেঘ। কিন্তু আদ্রিয়ানের থেকে শাড়ি পরা কি তার উচিত হবে? না নুহা ড্যান্স শেষ করা অবধি অপেক্ষা করবে? কিন্তু নুহা যদি শাড়ি পরাতে না পারে তখন? আর আদ্রিয়ান সাধারণ মেঘের শাড়ির নিচের অংশের কুচি ধরবে, সম্পূর্ণ শাড়ি তো আর পরিয়ে দিবে না। তাছাড়া শাড়ির কুচি ধরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে সে? এইবার হাত ব্যথা শুরু হয়ে যাবে তার। মেঘ কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবে, এরপর শান্ত হয়ে আদ্রিয়ানকে বলে ওঠে, ওকে আদ্রিয়ান স্যার, আপনি শাড়ির কুচি ধরেন। আদ্রিয়ান মেঘের সম্মতি পেয়ে শাড়ির কুচি নিজ হাতের বাঁধনে নেয়।
কলেজ করিডোরে মেঘকে খুঁজি না পেয়ে চিন্তিত হয়ে পড়ে ফারহান। মেঘ কোথায় চলে গেল? কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছিল। ফারহান চারপাশে খুঁজতে থাকে, কিন্তু করিডোরে কোথাও মেঘ নাই। হঠাৎ ফাঁকা ক্লাসরুম থেকে মেঘের কণ্ঠের আওয়াজ ভেসে আসলো। ফারহান দ্রুত ছুটে যায় ক্লাসরুমের দরজার কাছে। এরপর দরজার বাহিরে দাঁড়িয়ে ডাক দেয়, মেঘ, মেঘ, কোথায় তুমি? মেঘ! আদ্রিয়ান হাঁটু গেড়ে ফ্লোরে বসে মেঘের শাড়ির নিচে কুচির অংশে হাত রাখে। ঠিক তখনই হঠাৎ ফারহানের কণ্ঠে শুনে তারা দুজন চমকে যায়। দরজার বাহিরে ফারহান মেঘের নাম দিয়ে অনারবত ডেকে যাচ্ছে। দরজার বাহিরে ফারহানের কণ্ঠ শুনে মেঘ আটকে ওঠে। ফারহান চৌধুরী এখানে কি করছে? কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে উনি দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেনই এসেছেন উনি এখানে? মেঘ ভয়ার্ত কণ্ঠে আদ্রিয়ানের দিকে তাকায়, কিন্তু আদ্রিয়ান বেশ শান্ত। তার মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ফারহানের কণ্ঠ তার কানে পৌঁছায়নি। এই ফাঁকা রুমে আদ্রিয়ান আর মেঘ এখন একসাথে রয়েছে। আদ্রিয়ানের হাতে এখন মেঘের শাড়ির অংশ। এমন অবস্থায় যদি ফারহান তাদের দুজনকে দেখে, নিশ্চয়ই কোনো অশ্লীল চিন্তাভাবনা করবে। যদিও এখানে তাদের দুজনের মধ্যে এমন কোনো অশ্লীল কাজ হচ্ছে না, কিন্তু ফারহান কি তা বিশ্বাস করবে? নিজের চোখে দেখা দৃশ্য নিশ্চয়ই মিথ্যা বলে এড়িয়ে যাবে না। অবশ্য ফারহানের ভাবনা নিয়ে মেঘের কোনো কিছু যায় আসে না, কারণ মেঘ ফারহানকে ভালোবাসে না। তাছাড়া এখনও আদ্রিয়ানার তার ডিভোর্স হয়নি। যেখানে নিজের স্বামীর সাথে এখনও মেঘের বিচ্ছেদ হয়নি, সেখানে হবু স্বামীর কথা কেন ভাবতে যাবে? মেঘের ইচ্ছা হলো ফারহান যেন রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে তাদের দুজনকে একসাথে দেখে কোনো নেগেটিভ চিন্তা করে, এরপর যাতে বিয়ে ভেঙে দেয়। কিন্তু মেঘের ইচ্ছা পূরণ হওয়া সম্ভব নয়, কারণ ফারহান যদি আদ্রিয়ানার তার বিয়ে কথা জানে তবে সর্বনাশ হয়ে যাবে। যদি ফারহানের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীরা জেনে যায়, তখন তারা হয়তো মেঘের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে। তাছাড়া যদি জিয়ার কানে একবার যায় যে আদ্রিয়ানের বিবাহিত স্ত্রী মেঘ, তবে নিউ ইয়র্ক সিটির উপর দিয়ে টর্নেডো বয়ে যাবে। আর বর্তমানে মেঘ যে মেডিকেলে পড়াশোনা করছে তার প্রধান শেয়ার হোল্ডার হলো জিয়ার বাবা ইরফান সাহেব। যদি মেঘের সাথে শত্রুতা করে তাকে কলেজ থেকে বের করে দেয়, তখন কি হবে? মেঘের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, আর আদ্রিয়ানের উপর সুইসাইড কেস করবে। অতএব মেঘের মেডিকেলে পড়াশোনা শেষ হওয়া অবধি আদ্রিয়ানার তার বৈবাহিক সম্পর্কর কথা লুকিয়ে রাখা হবে। আর যদি 25 দিন পর তাদের দুজনের ডিভোর্স হয়, তবুও তা ঘরোয়াভাবে হবে, যেন জিয়া বা বাহিরের অন্য কোনো সদস্য এই কথা না জানে। মেঘার কেরিয়ার আর চরিত্র নিয়ে কোনো রিস্ক নিতে চায় না, অসম্ভব। দরজার অপর পাশে থাকা ফারহানের ডাক শুনে মেঘের ঘোর তাটল। শাড়ির নিচের অংশ খপ করে আদ্রিয়ানের হাত থেকে নিয়ে দ্রুত বলে ওঠে, আদ্রিয়ান স্যার, দরজার বাহিরে ফারহান চৌধুরীর কণ্ঠ শোনা যাচ্ছে। এখন কি করব আমরা? উনি যদি ভিতরে চলে আসেন তখন? মেঘের মুখে ফারহান চৌধুরী নাম শুনে আদ্রিয়ানের শান্ত চেহারা ক্ষিপ্ত হয়ে ওঠে। চোখে মুখে স্পষ্ট রাগ, হিংসা দৃশ্যমান হয়। মুখের শান্ত আদলে মুহূর্তের মধ্যে হিংস্রতা প্রকাশ পায়। আদ্রিয়ান হাঁটু গেড়ে বসা থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। মেঘ এখন দরজার ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। বাহির থেকে ফারহানের বিচলিত কণ্ঠ শোনা যাচ্ছে, হয়তো এখনই রুমের দরজা খুলে ভেতরে চলে আসবে। আদ্রিয়ান মুখে ফারহানের জন্য যে ভয় আর উৎকণ্ঠা দেখে নীরবে দীর্ঘশ্বাস ছাড়ে। তার বুকের ভিতর এক অদ্ভুত পীড়া অনুভব করে। প্রিয় মানুষের চোখে অন্য পুরুষের জন্য ভালোবাসা দেখা এতটা সহজ নয়। মেঘ হয়তো ফারহানকে ভালোবাসে না, কিন্তু ফারহানের প্রতি মেঘের সামান্য কেয়ার, ভয় আর যত্ন যে আদ্রিয়ান সহ্য করতে পারবে না, কারণ মেঘ যে তার। প্রতিনিয়ত মেঘের প্রতি আদ্রিয়ানের মুগ্ধতা আর ভালোবাসা সৃষ্টি হচ্ছে, তা মিথ্যা নয়। মেঘের পাশে অন্য পুরুষের ছায়া সহ্য করা আদ্রিয়ানের দ্বারা সম্ভব নয়। মেঘ শুধুমাত্র আদ্রিয়ানের। মেঘের যত্ন, ভালোবাসা, হাসি, কান্না সব তার, এবং কি মেঘের ঘৃণা অবধিও আদ্রিয়ানের। আদ্রিয়ানকে ভালোবাসা বা ঘৃণা করা দুটার অধিকার শুধু মেঘের রয়েছে, কারণ মেঘ তার স্ত্রী। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে বিক্ষিপ্ত নয়নে বলে, তুমি কি চাও মেঘ, ফারহান চৌধুরী যেন এই রুমে না আসুক, আমাদের দুইজনকে এমন অবস্থায় না দেখুক? আমি চাই ফারহান চৌধুরী যেন এই রুমে এসে আমাদের একসাথে না দেখে। উনি এখনই চলে আসবেন আদ্রিয়ান স্যার, চলুন লুকিয়ে পড়ি আমরা। মেঘের কথা শুনে আদ্রিয়ানের বিগড়ে থাকা মেজাজ যেন অত্যাধিক খারাপ হল। কে এই ফারহান চৌধুরী? কেন তাদের দুইজনের সম্পর্ক মেঘ তার থেকে লুকিয়ে রাখতে চায়? মেঘ শাড়ির কুচি ধরে দ্রুত কোথাও লুকিয়ে পড়ার জায়গা দ্রুত পা বাড়ায় মেঘ, কিন্তু মেঘ এক পা নড়ার আগেই তার বাহু শক্ত করে চেপে ধরে আদ্রিয়ান তাকে থামিয়ে দিয়ে আর বলে, মেঘ, কে এই ফারহান চৌধুরী? কি সম্পর্ক তোমার আর ওর মধ্যে?
বাহু ধরে শক্ত করে চেপে ধরায় মেঘ থেমে যায়। আদ্রিয়ানের প্রশ্নের উত্তর দেবার সময় এখন তার নাই। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, হাত ছাড়ুন আমার। আপনার প্রশ্নের উত্তর প্রদান করার মতো সময় আমার হাতে নেই। আগে দ্রুত লুকান আপনি। মেঘের কথা কর্ণপাত করল না আদ্রিয়ান, বরং জেদ দেখিয়ে মেঘের বাহুদ্বয় দুগুণ শক্ত চেপে ধরল। আদ্রিয়ানের শক্ত হাতের বাঁধন থেকে মুক্ত হয়ে এক পা নড়ার শক্তি মেঘের নাই। মেঘ বুঝল এখন আদ্রিয়ানের প্রশ্নের উত্তর উপেক্ষা করে যাওয়া অসম্ভব। তাই বুকে সাহস নিয়ে কণ্ঠে তেজ বজায় রেখে বলে ওঠে, ফারহান চৌধুরী আমার হবু স্বামী হয়, শুনছেন আপনি? আর আগামী মাসে তার সাথে আমার বিয়ে। আর আমি চাই না বিয়ের আগে আমার হবু স্বামী এই ফাঁকা রুমে আমাদের দুইজনকে একসাথে দেখুক। মেঘের বলা সব কথা আদ্রিয়ানের কানে যায় না, কারণ মেঘের প্রথম বলা হবু স্বামী শব্দটা যে মস্তিষ্কে গিথে গেছে আদ্রিয়ানের। নিজ মনে বেশ কয়েকবার আওড়ালো আদ্রিয়ান। হবু স্বামী মানে? 9 বছর আগে মেঘের বিয়ে হয়েছে আদ্রিয়ানের সাথে, আর এখনও তাদের ডিভোর্স হয়নি। তবে অন্য কোনো পুরুষ মেঘের স্বামী হয় কি করে? আদ্রিয়ান রাগ নয় বরং বিস্ময়ের সহিত প্রশ্ন করল, ফারহান তোমার হবু স্বামী মানে? মেঘ, কি বলছো তুমি? আদ্রিয়ান যে বড়সড় এক ঝটকা খাবে কথাটা শুনে তা মেঘ জানত। মেঘ বলে, আমার বড় আব্বু ফারহানের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বড় আব্বু? কে উনি? আদ্রিয়ানের জানা মতে মেঘ এতিম। জন্মের সময় তার মা মারা গিয়েছিল, আর 14 বছর বয়সে তার বাবা। তবে এই বড় আব্বু কে? ওয়েট, কোথাও আব্বু মানে জামান সাহেবের কথা বলছে কি মেঘ? আদ্রিয়ান বলে, কে তোমার এই বড় আব্বু? কি নাম তার? মেঘের বাবার বন্ধু, মানে জামান সাহেবের কথা বলছে মেঘ। জামান সাহেব আদ্রিয়ানের বাবা। কিন্তু হঠাৎ জামান সাহেব কেন মেঘের বিয়ে ফারহানের সাথে ঠিক করবে? আর তার বউয়ের বিয়ে 1 মাস পর, অথচ সে কিছুই জানে না। আদ্রিয়ানের রাগ বাড়ল তার বাবার উপর আর এই ফারহানের উপর। খুব শখ না আদ্রিয়ানের বউকে বিয়ে করার? ওয়েট ফারহান চৌধুরী, আই এম কামিং। হঠাৎ আদ্রিয়ান মেঘের বাহুদয় ছেড়ে দিয়ে দরজার দিকে পা বাড়ায়। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনি দরজার কাছে যাচ্ছেন কেন? বাহিরে ফারহান রয়েছে। মেঘের কথা শুনে আদ্রিয়ানের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। আদ্রিয়ান বলে, দরজার বাহিরে তোমার হবু স্বামীর কাছে যাচ্ছি মেঘ। আমরা ফাঁকা রুমে দুইজনে এতক্ষণ কি করছিলাম তার ডিটেলস বলতে যাচ্ছি। আদ্রিয়ানের কথার মানে বুঝতে পারল মেঘ, কিন্তু এখন আদ্রিয়ান দরজার প্রায় কাছে পৌঁছে গেছে। মেঘ দ্রুত দৌড়ে দরজার কাছে যায়। পিছন থেকে আদ্রিয়ানের হাত ধরে শক্ত করে চেপে ধরে টান দিয়ে দরজার পাশে থাকা ফাঁকা অংশে নিয়ে যায় মেঘ। দরজার বাহিরে বেশ দীর্ঘ সময় ধরে মেঘের নাম ধরে ডাকার পর যখন মেঘের কোনো সাড়া পায়নি, তখন ফারহান ঠাস করে দরজা খুলে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে। ফাঁকা ক্লাসরুমে এখন পিন পিন নীরবতা বিরাজ করছে। সারা রুম জুড়ে শুধু সারিবদ্ধ করে রাখা বেঞ্চ আর টেবিল। কোথাও কোনো জনমানবের অস্বস্তি নেই। ক্লাসরুমের কোথাও মেঘকে মা দেখতে পেয়ে অবাক হয় ফারহান। কলেজ করিডোরে নাই, আবার ক্লাসরুমেও নাই। তবে কোথায় চলে গেল মেঘ? মেঘ কি এই রুমে আসেনি? কিন্তু ফারহান স্পষ্ট শুনেছে মেঘের কণ্ঠ। কিন্তু কোথায় মেঘ? প্রায় 5 মিনিট আগে। দরজার পেছনের অংশে দেয়ালের সাথে পিঠ ঘেঁষে লুকিয়ে পড়ে মেঘ আর আদ্রিয়ান। কিন্তু ফারহান যখন জোরে শব্দ করে ধাক্কা দিয়ে দরজা খুলে, তখন শক্ত দরজার বাড়ি লাগে আদ্রিয়ানের পিঠে। আদ্রিয়ান মুখে ব্যথাতুর আওয়াজ করে না, কিন্তু তার চোখ মুখ দেখে স্পষ্ট মেঘ বুঝতে পারে আদ্রিয়ান ব্যথা পেয়েছে। মুহূর্তের মধ্যে ফারহানের ভয় মেঘের মন থেকে দূরে সরে যায়। মেঘ বলে উঠে, আহ, অহ। মেঘের কণ্ঠ থেকে কোনো শব্দ উচ্চারণ হওয়ার আগেই আদ্রিয়ান তার মুখ চেপে ধরে। এরপর ইশারা দিয়ে ফারহানকে দেখায়। ফারহান এখনও রুম থেকে বাহির হয়নি। মেঘ চুপ হয়ে যায়, কিন্তু তার এক হাত নিয়ে রাখে আদ্রিয়ানের পিঠে। এরপর মৃদু ধাক্কা দিয়ে আদ্রিয়ানের শরীর মিশিয়ে দেয় তার শরীরের সাথে। আদ্রিয়ান ধমকায় মেঘের এমন কাণ্ডে। পিছনে ঘাড় ঘুরিয়ে ফারহানের দিকে তাকায় আদ্রিয়ান। এই শয়তান এখন এখানে দাঁড়িয়ে আছে। মেঘ যখন যায় না ফারহান তাদের সম্পর্কের কথা জানুক। তবে আদ্রিয়ান এখন বলবে না। ফারহান এখন রুমের চারপাশে মেঘাকে খুঁজে যাচ্ছে। আদ্রিয়ান বিরক্তিমাখা মুখ নিয়ে ফারহানের দিকে তাকায়, এরপর আবার ঘাড় সোজা করে ফিরে তাকায় মেঘের দিকে। উভয়েই বেশ কাছাকাছি থাকায় আদ্রিয়ান যখন মেঘের দিকে তাকায় তখন বেশ কাছাকাছি চলে আসে তারা। দুইজনের মধ্যে নিঃশ্বাস ছাড়ার মতো জায়গা নেই। আদ্রিয়ান আর মেঘ দুইজনে একে অপরের দিকে তাকায়। মেঘের গোলাপ রাঙা
রাঙা দুই ঠোঁট বেশ কাছ থেকে দেখছে আদ্রিয়ান। হঠাৎ কেমন জানি অদ্ভুত ঘোর লেগে যায় দুইজনের মধ্যে। আদ্রিয়ান দেয়ালে রাখা তার হাত ধীরে ধীরে মেঘের চুল স্পর্শ করে তার কানের লতি ছুঁয়ে দেয়। শীতল হাতের স্পর্শে মেঘ কেঁপে ওঠে, তার চোখ জোড়া খিচে বন্ধ করে নেয়। আদ্রিয়ান তার হাত অগ্রসর করায় মেঘের গাল অবধি। ডান পাশের গালে আলতো করে আঙুল দিয়ে হাত বোলায়। মেঘ লজ্জা বা শিহরণে কেঁপে ওঠে। মেঘের গোলাপি অধরজোড়া বেশ আকর্ষণ করে আদ্রিয়ানকে। একবার তার ঠোঁট দিয়ে মেঘের অধরজোড়া ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছা জাগে আদ্রিয়ানের মনে। নিজ ইচ্ছাকে ধমিয়ে রাখা আদ্রিয়ানের দ্বারা সম্ভব হয়নি। বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে মেঘের অধরজোড়া স্পর্শ করে আদ্রিয়ান, এরপর আঙুল দিয়ে স্লাইড করে। গোলাপি অধরজোড়ার মৃদু চাপ প্রয়োগ করে আঙুলের সাহায্যে। মেঘ তার হাত দিয়ে শক্ত করে শাড়ি চেপে ধরে। অতিরিক্ত শিহরণে মেঘের সারা শরীর কাঁপছে, আর তার অধরজোড়াও। কাঁপা কাঁপা অধরজোড়ার প্রতি আদ্রিয়ানের আকর্ষণ আরও তীব্র হয়। আদ্রিয়ান এইবার একটু এগিয়ে যায় মেঘের কাছে। তাদের দুইজনের মধ্যে এখন শ্বাস চলাচল করার মতো জায়গা অবশিষ্ট নাই। আদ্রিয়ান তার ঠোঁট এগিয়ে মেঘের অধরজোড়া ছুঁয়ে দিতে যাবে, ঠিক তখন দরজায় ধপ করে শব্দ করে ওঠে। বন্ধ করে রাখা মেঘের চোখ দরজার শব্দ শুনে খুলে যায়। মাথা উঁচু করে তাকিয়ে দেখে ফারহান রুমে নাই। তবে কি ফারহান চলে গেছে? কিন্তু আদ্রিয়ানের এখন ওই খেয়াল নাই। সে মেঘের ঠোঁট জোড়ায় যখন ছুবে, তখন মেঘ বলে, আদ্রিয়ান স্যার, ফারহান চৌধুরী চলে গেছে। মেঘের এই কথাই ছিল যথেষ্ট ছিল আদ্রিয়ানের মুডের 12টা বাজিয়ে দিতে। আদ্রিয়ান একরাশ বিরক্তি নিয়ে মেঘের থেকে দূরে সরে আসে। ফারহানকে ইচ্ছামতো বিশ্রী গালি দিতে ইচ্ছা হচ্ছে তার কিছুক্ষণ যদি রুমে থাকতো, তবে হয়তো সে বোবের সাথে রোমান্স করতে পারত। আদ্রিয়ানের বিরক্তি মাখা মুখ দেখে মেঘ ঠোঁট টিপে হাসল, এরপর বলে, এখন চলুন বাহিরে যাই। মেঘ আদ্রিয়ানের পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু আদ্রিয়ান তার হাত ধরে থামিয়ে দেয়। মৃদু ধাক্কা দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে দেয়। মেঘ চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে। হাঁটু গেড়ে নিচে বসে পড়ল আদ্রিয়ান। মেঘ আদ্রিয়ানের মতলব বুঝল না। মেঘ বলে, আদ্রিয়ান স্যার কি করছেন? মেঘের প্রশ্নের কোনো উত্তর দিল না আদ্রিয়ান। মেঘের হাত থেকে শাড়ির কুচি নিয়ে নেয়, এরপর তা ঠিক করতে থাকে। মেঘ এখন বুঝল আদ্রিয়ান কি করছে। শাড়ির নিচের অংশ ঠিক করে যখন আদ্রিয়ান মেঘের পেটের অংশের কুচি ঠিক করবে, তখন তার নজর যায় মেঘের উন্মুক্ত পেটে। আদ্রিয়ান ইচ্ছা করে মেঘের পেট ছুঁয়ে তার শাড়ির কুচি ঠিক করছিল, আর এইদিকে আদ্রিয়ানের হাতের স্পর্শে এসে মেঘের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আদ্রিয়ান একবার তাকায় মেঘের চোখ মুখের দিকে। মেঘের এমন অবস্থা দেখে সে মিটমিট করে হাসছে। এরপর যখন আদ্রিয়ান শাড়ির কুচি ঠিক করা শেষ করে পেটে গুজে দিতে চায়, তখন মেঘ কাঁপা কাঁপা হাতে আদ্রিয়ানের হাত থেকে শাড়ি কেড়ে নিয়ে বলে, আমি একাই পারব। আদ্রিয়ান ঠোঁট টিপে হাসে আর বলে, ওকে। মেঘ আর শাড়ির কুচি গুজে বাহিরে চলে যায়, কিন্তু দরজা খুলে বাহির হওয়ার আগেই পিছন থেকে আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, তোমার নাভির নিচের তিলটা ভীষণ সুন্দর, আই লাইক ইট। আদ্রিয়ানের কথা শুনে মেঘ থমকে যায়, রাগী চোখে তাকায় পিছনে ফিরে। আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে। মেঘ আর দাঁড়ায় না, এক দৌড়ে বাহিরে চলে যায়। কলেজ গাউনে মেঘের সাথে দেখা হয় ফারহানের। ফারহান মেঘের দিকে এগিয়ে এসে মেঘের হাত ধরে বলে, মেঘ, তুমি ঠিক আছো? কোথায় ছিলে তুমি? ফারহানের হাত ধরায় মেঘ বেশ বিরক্ত হয়। নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি ওয়াশরুমে ছিলাম ফারহান স্যার। ওহ আচ্ছা, চলো এখন অনুষ্ঠানের ওই দিকে যাই। ফারহান স্যার, আপনি যান, আমি আসছি। চলো মেঘ, আমরা একসাথে যাই। না, আপনি আগে যান, আমাদের একসাথে দেখলে হয়তো ছাত্রছাত্রীরা অন্য কিছু ভাববে। সো হোয়াট মেঘ, আমি তোমার স্বামী হই। হবু স্বামী, এখনো বিয়ে হয়নি, আর কখন হবে কিনা তারও শিওর নাই। শিওর নাই মানে? মেঘ ফারহানের কথার কোনো উত্তর দিল না, বড় বড় পা ফেলে চলে যায় সেখান থেকে। চলে যায়। রাত এখন 6টা, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। ফারহান প্রধান অতিথি, তাই অনুষ্ঠানের শেষ কথা সেই বলবে। ফারহান মঞ্চে ওঠে, এরপর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলে। সবশেষে ফারহান প্রশ্ন করে, তোমরা সকল ছাত্রছাত্রী আমায় কোনো প্রশ্ন করবে? শিক্ষার্থীর মধ্যে একজন বলে ওঠে, ফারহান স্যার, আপনি কি বিবাহিত? ফারহান প্রশ্ন শুনে হাসে, এরপর বলে, না, আমি বিবাহিত নয়, তবে আমার হবু বউ আছে, আর সৌভাগ্যবশত সে এই কলেজে পড়ে। ফারহানের কথা শুনে সকল ছাত্রছাত্রী অবাক হয়ে যায়। আদ্রিয়ান দূরে দাঁড়িয়েছিল, কিন্তু ফারহানের কথা শুনে সে তার দিকে তাকায়। হঠাৎ এমন কথা শুনে মেঘ নিজেও অবাক হয়ে যায়। ছাত্রীরা আবার জিজ্ঞেস করে, কে আপনার হবু বউ? তার নাম কি? মেঘের মনে ভয় জন্মায়।
তবে কি ফারহান তার নাম বলে দিবে? কিন্তু ফারহান তার চেয়েও বড় কিছু করল। সকালে দেওয়া মেঘের গোলাপ ফুলের তোড়া হাতে নিয়ে মঞ্চ থেকে নিচে নামল। এরপর এক কোনায় দাঁড়িয়ে থাকা মেঘের কাছে এসে অবিশ্বাস্য কাজ করল। হাঁটু গেড়ে মেঘের সামনে বসে বলল, ও মেঘ, আমার হবু বউ মেঘ চৌধুরী। ফারহানের কথা শুনে সমগ্র কলেজ থমকে যায়। মেঘের পায়ের নিচের মাটি সরে যায়। মেঘ কি বলবে তা ভুলে যায়। ফারহান আবার বলে, মেঘ, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? 1 মাস পর কি তুমি আমায় বিয়ে করবে মেঘ? ফারহানের কাণ্ড মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আদ্রিয়ান অপর পাশে দাঁড়িয়েছিল। মেঘ এখন কি করবে? আদ্রিয়ানের রাগ হয় ফারহানের উপর। সে পা বাড়িয়ে এগিয়ে আসতে চায় মেঘ আর ফারহানের দিকে, কিন্তু হঠাৎ থেমে যায় অপর পাশে থাকা মানুষকে দেখে। ফারহান পুনরায় বলে, মেঘ, উত্তর দাও, তুমি কি আমায় ভালোবাসো? বিয়ে করবে আমায়? কলেজের সকল ছাত্রছাত্রী উচ্চ স্বরে বলে ওঠে, সে ইয়েস মেঘ, সে ইয়েস। মেঘের শরীর শীতল হয়ে যায়। আদ্রিয়ান আর মেঘ একে অপরের দিকে তাকিয়ে থাকে শুধু। সারা কলেজ মেঘের উত্তরের অপেক্ষায়, এবং কি আদ্রিয়ানও। মেঘের উত্তর কি হবে এখন? বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।